আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যে আমার কাছে যে যে পরিমাণ তথ্য আছে তাতে আমি জানি যে তিনি জীবিত আছেন এবং একই সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও জীবিত আছেন। তো এর মানে হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেও নিশ্চিত না যে তিনি একেবারে 100% নিশ্চিত। তার কথা হচ্ছে আমার কাছে যতটুকু তথ্য আছে তাতে আমি জানি যে তিনি জীবিত আছেন এবং ইরানের রাষ্ট্রপতিও জীবিত আছেন, এরকম কথা। তো এখানে একটা ছোটখাটো একটা সন্দেহ থেকে যায়। আবার ইরানের গণমাধ্যম এখনো পর্যন্ত তার জীবিত থাকা না থাকা নিয়ে কোনো ধরনের মন্তব্যই করে নাই, কোনো ধরনের খবরই প্রকাশ করে নাই। এটা নিয়েও কিন্তু পশ্চিমা গণমাধ্যম ব্যাপক পরিমাণে হচ্ছে ক্রিটিসাইজ করছে যে ইরানের পত্রপত্রিকা, ইরানের গণমাধ্যম যেহেতু এখনো বলছে না সে জীবিত আছে নাকি মারা গেছে, সুতরাং মনে হয় সে মারা গেছে। তো এই ধরনের ঘটনাগুলো, এই ধরনের খবরগুলো পশ্চিমা গণমাধ্যম বিভিন্ন সময় করে। যেমন ধরুন, এটা সবচেয়ে বেশি হয় হচ্ছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে। যখন কিছুদিন কিম জং উনকে নিয়ে ওই দেশের পত্রপত্রিকা কোনো ধরনের খবর না করে বা এরা বাইরে থেকে এরকম স্যাটেলাইট ধরে দেখে, আচ্ছা সে এখন কোথায় গেছে, টয়লেটে গেছে, আচ্ছা ঠিক আছে সে এখন কোথায় গেছে, বাইরে যাচ্ছে, এরকম ভাবে তারা যখন তাকে কোথাও খুঁজে না পায় তখন বলে যে হ্যাঁ সে মারা গেছে, কারণ হচ্ছে এক সপ্তাহ পর্যন্ত তাকে নিয়ে কোনো কথাবার্তা নেই। আবার দেখা গেল যে এক সপ্তাহ পরে সে কোনো একটা অনুষ্ঠানে আসছে, সেখান থেকে লাইভ ফুটেজ বা ভিডিও দেখানো হচ্ছে, তখন হচ্ছে হ্যাঁ সে জীবিত আছে। মানে সবকিছু নিয়েই হচ্ছে পশ্চিমা গণমাধ্যমের এই ধরনের কিছু ভাইব থাকে যাদেরকে তারা পছন্দ করে না। সুতরাং এই ক্ষেত্রে তাকে নিয়ে ইসরায়েলি পত্রপত্রিকা এবং পশ্চিমা কিছু গণমাধ্যম যে সন্দেহ তৈরি করেছে, এটা নিয়ে ভাইব চলবে আগামী কয়েকদিন, যতক্ষণ পর্যন্ত না ইরান এটা নিয়ে কোনো কথা বলবে। আবার ইরানের দিক থেকে হচ্ছে ভাই এখন আমরা আছি হচ্ছে মানে জ্বালা পোড়া মারামারির মধ্যে, আর এই মুহূর্তে হচ্ছে তুমি কি বললা সেটার বিরুদ্ধে যে আমার বলতে হবে যে হ্যাঁ আমি বেঁচে আছি, দেখো আমি লাইভে আছি। এটা করার তাদের কোনো এই মুহূর্তে কোনো মানে এইরকম লাক্সারি নাই তাদের, এবং তারা করবেও না, স্বাভাবিক। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আসলে, কোন পক্ষ। আবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে তারা অনেক সময় দাবি করে যে অমুকে আমরা আঘাত করার কারণে সে আহত হয়েছে অথবা নিহত হয়েছে, এরকম দাবি করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এই দাবিগুলো সঠিক হয়। কিন্তু এই মুহূর্তে এই অবস্থায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে এই ধরনের দাবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাও করে নাই। সুতরাং আমরা একটা ফলাফলে আসতে পারি, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে, যে তার পররাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হয় নাই। এবারে ইরান তার মোক্ষম অস্ত্র ব্যবহার করেছে। মোক্ষম অস্ত্রটা কি? মোক্ষম অস্ত্র হচ্ছে হরমুজ প্রণালী। ইরানের বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছে তারা ওই অঞ্চলে থাকা সব বেসামরিক এবং ব্যবসায়ী যত জাহাজ আছে সব জাহাজকে তারা বার্তা পাঠিয়েছে যে এই হরমুজ প্রণালী বন্ধ, তোমরা এই হরমুজ প্রণালী দিয়ে আর চলাচল করবে না। হরমুজ প্রণালী নিয়ে একটু আলোচনা করার দরকার, ম্যাপ নিয়ে আলোচনা করবো, ম্যাপ দেখে আলোচনা করবো। তার আগে ইরানে ইসরায়েলের হামলা এবং ইসরায়েলের বিরুদ্ধে বা ইসরায়েলের সাথে আরো যত দোসর আছে তাদের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা নিয়ে একটু সর্বশেষ তথ্য দিয়ে রাখি। ইসরায়েলে আজকে সকাল থেকে ইরান হামলা চালিয়েছে, কারণ হচ্ছে এর আগেই ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। তো ইসরায়েল শুরুতে ইরানে হামলা চালিয়ে ইরানের তেহরানে, ইরানের আরো 4-5টা শহরে বিভিন্ন স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে, আমেরিকাও হামলা চালিয়েছে। ইসরায়েল আমেরিকার এই হামলায়, যৌথ হামলায় ইরানে এখনো পর্যন্ত প্রায় 100-র মতো বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের হামলার প্রধান টার্গেট ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, ইরানের রাষ্ট্রপতি, ইরানের গোয়েন্দা প্রধান, ইরানের সেনাপ্রধান, ইরানের বিপ্লবী গার্ডের প্রধান এবং তাদের পরবর্তী অন্যান্য যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা। ইরানে এই আক্রমণে এখনো পর্যন্ত ইরানের কোনো পরমাণু প্রকল্প আঘাতপ্রাপ্ত হয়েছে এরকম কোনো খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলছে যে ইসরায়েল এবং আমেরিকার আক্রমণে এখনো পর্যন্ত ইরানের কোনো পরমাণু সংস্থায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর তারা পায়নি। কিন্তু ইরানের বিভিন্ন
রাষ্ট্রীয় এবং সামরিক স্থাপনায় আঘাত এনেছে ইসরায়েল এবং আমেরিকা। সকাল থেকেই ইরানের গণমাধ্যমগুলো বলছে যে ইরানের বিপ্লবী গার্ডের অনেকগুলো স্থাপনায় আমেরিকা ইসরায়েলের আঘাতে সেগুলো ধ্বংস হয়েছে, অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ইরানের কিছু গণমাধ্যম বলছে যে তারা জানে না এরকম কিছু সংখ্যা, মানে কিছু সংখ্যক এই বিপ্লবী গার্ডের সদস্য নিহত হয়েছে। ইরানের যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, বিশেষ করে ব্যবসার দিক থেকে, যেমন ধরুন চাবাহার বন্দর, এরকম আরো যত বন্দর আছে, বন্দর আব্বাস সহ, সেগুলোতেও ইসরায়েল এবং আমেরিকা হামলা চালাচ্ছে। ইরানের সরকারি রাষ্ট্রীয় সামরিক ভবনগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। পাল্টা হামলা হিসেবে ইরান ইসরায়েল আক্রমণ করেছে, এবং একই সাথে এই সমস্ত অঞ্চলে আমেরিকার যেসব দেশে ঘাঁটি আছে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, এগুলোতেও হামলা চালিয়েছে ইরান। সবচেয়ে বেশি হামলা চালিয়েছে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে। এখন এই ইরানের আক্রমণে ইসরায়েল যে পরিমাণ তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলে ধারণা করেছিল, সে পরিমাণ পারেনি। এটা ইসরায়েলি গণমাধ্যম বলছে যে ইসরায়েলি গণমাধ্যম এই আক্রমণে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের সরকার, ইসরায়েলের সেনাবাহিনী এই আক্রমণের আগে যে পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনায় তারা প্রথম দিনের যদি পরিকল্পনা হিসাব করা হয়, তারা সফল হয়নি। এটা হচ্ছে ইসরায়েলি গণমাধ্যমের মন্তব্য। কিরকম সফল হয়নি? এই আক্রমণের আগে ইসরায়েলের পরিকল্পনা ছিল যে প্রথম দিনে এমন ভাবে টার্গেট করবে যে ইরানের ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে যারা আছে, কি বলে, রাষ্ট্রপতি থেকে শুরু করে, সেনাপ্রধান থেকে শুরু করে, বিপ্লবী গার্ডের প্রধান থেকে শুরু করে যারা আছে, এদের অনেকেই হচ্ছে মেরে ফেলবে। সহজ কথা যেটা, এটা ছিল তাদের টার্গেট। এবার সেটার জন্য একদিকে ইসরায়েল এবং আমেরিকা বিমান হামলা চালাবে, অন্যদিকে ইরানের ভিতরে থাকা মোসাদের এজেন্টরা সেখানে গুপ্ত আক্রমণ চালাবে তাদের উপরে। এটা ছিল তাদের টার্গেট এবং সেটা চালিয়েছিল। কিন্তু সেই গুপ্ত আক্রমণে এবং একই সাথে মিসাইল আক্রমণে তারা তাদের টার্গেট ফুলফিল করতে পারেনি। কাউকে এখন পর্যন্ত হত্যা করার দাবিও তারা করতে পারেনি বা নিশ্চয়তাও তারা দিতে পারেনি। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে ইরান যে পাল্টা আক্রমণ করবে, সেই পাল্টা আক্রমণ এর আগের বারগুলোতে যেভাবে ঠেকিয়ে দিয়েছিল ইসরায়েল, যে ইসরায়েলের তেমন কোনো বড় কোনো স্থাপনায় আঘাত হানবে না, তা প্রথম কয়েক ঘন্টা কোনো আক্রমণই হবে না, বা সবগুলোই ফেরত বিফলে যাবে, সবগুলোই তারা ঠেকিয়ে দিবে, সেই পরিকল্পনাও সফল হয়নি। কারণ হচ্ছে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং হাইফা সহ অনেকগুলো শহরে ইরানের মিসাইল আঘাত করেছে, এবং তেল আবিব সহ হাইফা শহর সহ অনেক জায়গায় এই ইরানের মিসাইলের আঘাতে ব্যাপক পরিমাণে এলাকা নিয়ে আগুন জ্বলতে দেখা গেছে। সুতরাং এই যে জায়গাটা, যে আয়রন ডোম, তারপরে হচ্ছে আমেরিকার কয়েক লেয়ারের যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার প্রতিরক্ষা ব্যবস্থা, সিলিং প্রতিরক্ষা ব্যবস্থা, আরো আমেরিকার প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা, সেগুলো যে অপ্রতিরোধ্য না এবং সেগুলো ভেদ করে যে ইরানের মিসাইল গুলো আঘাত হানতে পারে, সেটা এবার একেবারে দিনের আলোতে স্পষ্ট হয়েছে। একইভাবে শুধু ইসরায়েলে না, কাতার, দুবাই, দোহা, আরব আমিরাতের আবুধাবি, সৌদি আরবের রিয়াদ, বাহরাইনের মানামা সহ মোটামুটি এই অঞ্চলে যতগুলো দেশ ছিল, সবগুলো দেশই আমেরিকার সামরিক ঘাঁটি এবং এগুলোর আশেপাশে ইরানের হামলায়, ইরানের মিসাইল আঘাত হেনেছে। অর্থাৎ মিসাইল ঠেকানোর জন্য তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের মিসাইল এগুলোতে সফলভাবে আঘাত হেনেছে। এখন এই পরিস্থিতিতে কি হবে এটার পরে? ইসরায়েল এবং আমেরিকা বলছে, আমেরিকার প্রেসিডেন্ট বলছে যে এই আক্রমণ আমরা দরকার হলে দীর্ঘায়িত করব, এই আক্রমণে আমাদের কিছু সৈন্য মারা যাবে। এটা আমেরিকার রাষ্ট্রপতি বলছে, সে স্বীকার করছে যে আমাদের কিছু সৈন্য হয়তো মারা যাবে, একটু দীর্ঘায়িত করা লাগতে পারে। একটু দীর্ঘায়িত বলতে তারা তাদের কথা অনুযায়ী যে 1-2 সপ্তাহ হয়তো লাগতে পারে, এটা হচ্ছে তাদের কথা। ইসরায়েলের কথা এরকম যে 1-2 সপ্তাহের মধ্যে আমরা ইরানকে মোটামুটি তছনছ করে দেবো, ব্যাস, এরপরে হচ্ছে সুন্দর করে আমরা ঘরে উঠে যাব, একেবারে দুধে ধোয়া তুলসী পাতা। কিন্তু এখন যে পরিস্থিতি, প্রথম দিনের যে অবস্থা,
তাতে কিন্তু আমরা বলতে পারি যে দুই পক্ষই সমান সমানে যাচ্ছে, দুই পক্ষই সমান সমানে যাচ্ছে। এখন ইরানের হাতের যে মোক্ষম অস্ত্র, যেটা সে সর্বশেষ ব্যবহার করতে পারে বলে আমরা ধারণা করেছিলাম, সেটা হচ্ছে এই হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। হরমুজ প্রণালী বলতে আমরা কোন জায়গাটুকুকে বুঝাই? এখানে এই যে সাগর, এই সাগরের এই যে একেবারে চিকন যে জায়গাটা, এই চিকন জায়গাটাই হচ্ছে মূলত হরমুজ প্রণালী। এই জায়গাটার এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব হচ্ছে 32 থেকে 33 কিলোমিটার। এই 32-33 কিলোমিটার জায়গা এইখান দিয়ে আসতে হয় হচ্ছে পারস্য উপসাগর থেকে সব ধরনের তেল গ্যাস। পারস্য উপসাগর থেকে তেল গ্যাস নিয়ে আসে কোন দেশ থেকে তেল গ্যাস নিয়ে আসা হয়? পারস্য উপসাগরের। পারস্য উপসাগরের আশেপাশে কি কি দেশ আছে? পারস্য উপসাগরের আশেপাশে আছে হচ্ছে কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের একটা অংশ, আর হচ্ছে ওইদিকে ইরাক, ইরান। এখন এই যে পার্সিয়ান গালফ যে এরিয়াটা, এই পার্সিয়ান গালফ থেকে আমরা জানি যে এই পার্সিয়ান গালফের এই জায়গা থেকে যে পরিমাণ তেল গ্যাস যায় সেটা বিশ্বের মোট তেল গ্যাসের প্রায় 20 থেকে 30%, মানে 5 ভাগের 1 ভাগ শুধুমাত্র এই জায়গা থেকে যায়। কিছু কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে যে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ইরানি মিসাইল, ডজন ডজন মিসাইল আকাশে উঠছে ইরান থেকে এবং বিভিন্ন দেশের আকাশসীমা পাড়ি দিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছে। এরকম ফুটেজও দেখা যাচ্ছে এখন গণমাধ্যমে। এই যে আরেকটা ঘটনা, যে মার্কিন রণতরীগুলো, একটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, আর একটা মার্কিন রণতরী, এবং এই রণতরীর সাথে সাথে যে আরো অনেকগুলো জাহাজ আছে, সেই জাহাজগুলো ইরানের আশেপাশে ওমানের কাছে অবস্থান করছে। সেগুলোতে ইরান আক্রমণ করছে কিনা এই প্রশ্ন অনেক দর্শকের। সেগুলোতে এখনো পর্যন্ত আক্রমণের খবর আমরা পাইনি। আল জাজিরাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে যুক্তরাষ্ট্র কূটনীতির পথের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং কূটনীতিকে যুক্তরাষ্ট্র কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না। কিছু কিছু ছবিতে, গাজা উপত্যকা থেকে তোলা কিছু ছবিতে দেখা যাচ্ছে যে ইরানি অনেকগুলো মিসাইল একত্রে আছড়ে পড়ছে ইসরায়েলের উপরে। এরকম কিছু ছবি গাজা উপত্যকা থেকে দেখা যাচ্ছে। গাজা উপত্যকা থেকে তোলা আরো অনেক ফুটেজে দেখা যাচ্ছে যে ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের মিসাইল আক্রমণের পরে সেগুলোতে আগুন ধরে গিয়েছে। কুয়েতের বিমানবন্দরের একটা টার্মিনালে ইরানি ড্রোনের আঘাতের ফুটেজ দেখা গিয়েছে কিছুক্ষণ আগে। ইরানের তেহরান, বন্দর আব্বাস এবং ইস্পাহানে নতুন করে বিমান হামলা শুরু করেছে আজকে সন্ধ্যায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ওদিকে ইসরায়েল কিছু ফুটেজ শেয়ার করেছে, যে সমস্ত ফুটেজে ইসরায়েল দাবি করছে যে ইরানের সৈন্যরা ক্ষেপণাস্ত্র বা মিসাইল নিক্ষেপের আগে যে প্রস্তুতি নিতে যাচ্ছিল, সেই প্রস্তুতি নেওয়ার সময় ইরানি সৈন্যদের উপরে ইসরায়েল হামলা করেছে, সেরকম কিছু ফুটেজ ইসরায়েল শেয়ার করেছে। খামেনেইর মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা আছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের দাবি, সেই দাবিগুলো নাকচ করা হচ্ছে, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলি যে এখনো পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য নাই, সুতরাং আমরা বলতে পারি যে এখনো পর্যন্ত তিনি জীবিত এবং সুস্থ আছেন। ইরানের একটা স্কুলে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ হামলা চালিয়েছিল, তাতে কমপক্ষে 85 জন ছাত্রী নিহত এবং 92 জন আহত হয়েছে। এই আহতদের মধ্যে থেকে অনেকেই হচ্ছে গুরুতর অবস্থায় আছে, সুতরাং মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। দুবাইয়ের পাম জুমেইরায় ইরানি হামলায় 4 জন আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেই হামলার ফুটেজ আমরা শেয়ার করেছি টেলিগ্রাম চ্যানেলে। ইরানের রাজধানীতে আজকে সন্ধ্যায় আবার আক্রমণ করেছে এবং সেই আক্রমণে নতুন করে অনেকগুলো বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলের আকাশেও অবাধ বিচরণ করছে ইরানি মিসাইল। এখন এই ইরান কোন কোন জায়গাতে আক্রমণ করেছে, কোন কোন দেশে আক্রমণ করেছে, দেশগুলো কি বলছে? কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং সৌদি আরব, এদের বিরুদ্ধে ইরান আক্রমণ করেছে। আসলে এদের দেশে আক্রমণ করেছে, কিন্তু এদের দেশে মূলত ইরানের টার্গেট ছিল আমেরিকার ঘাঁটি। যেহেতু এই সমস্ত দেশে আক্রমণ করেছে, এই সমস্ত দেশ তারা ইরানের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছে এবং তারা বলেছে যে ইরানের এই আক্রমণের কারণে এটার অবশ্যই এটার ফলাফল ইরানের ভোগ করতে
হবে। এখন এই সমস্ত দেশ থেকে দূরে আর একটা দেশ, কোন দেশ? মরক্কো। মরক্কো ইরানকে ইসরায়েলে আক্রমণের কারণে ইরানের ব্যাপক পরিমাণে নিন্দা করেছে মরক্কো। আমি জানি না, আমার ভিডিওতে হয়তো আপনাদের ভিডিও দেখতে হয়তো সমস্যা হচ্ছে, আমিও কিছু সমস্যা ফিল করছি, তুরস্কেও হয়তোবা নেটে সমস্যা করতেছে, আমি স্পষ্ট না। তো অনেকের প্রশ্ন যে এটা পরমাণু যুদ্ধে গড়াবে কিনা, পরমাণু যুদ্ধে গড়াবে না। ইরান কি শুধুই হুঙ্কার ছাড়বে না? ইরান হুঙ্কার ছাড়বে না। ইরান যথেষ্ট পরিমাণে আক্রমণ করছে। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম কি কোনো সফলতা আছে? এগুলো এখন আছে নাকি সব ধ্বংস হয়ে গেছে? ইরানের কিছু এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের এই মিসাইল গুলোকে ঠেকিয়ে দিচ্ছে, এরকম ভিডিওগুলো আমরা দেখছি। সুতরাং ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম তাদের যতটুকু সক্ষমতা আছে সেটা নিয়ে তারা কাজ করছে। প্রশ্ন অনেকের, তুর্কির ন্যাটো সদস্য তুরস্ক কি করবে? এখনো পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে তুরস্ক চুপ আছে, নিশ্চুপ আছে, পক্ষে বিপক্ষে কোনো কথাই বলছে না। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছে এবং আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছে। তুরস্ক চেষ্টা করছে যে এটাকে যত সম্ভব সীমিত রেখে একটা সমাধানে আসা যায়, কারণ তুরস্ক কোনোভাবেই এই যুদ্ধ বড় হতে দিতে চাইছে না। এই যুদ্ধ বড় হতে দিলে তুরস্ক, এখানের যেমন অন্যান্য মুসলিম দেশগুলো এখন ভুক্তভোগী, এভাবে তুরস্ক ভুক্তভোগী হবে। এজন্য তুরস্ক এই যুদ্ধকে বড় করে দেখতে চাইছে না। এখন প্রশ্ন হচ্ছে যে তুরস্ক ন্যাটো সদস্য, ন্যাটো যদি এই যুদ্ধে জড়ায় তাহলে তুরস্ক কি করবে? তাহলে তুরস্ক অটোমেটিক ভাবে যুদ্ধে জড়াবে, কিন্তু ন্যাটো এই যুদ্ধে এখনো পর্যন্ত জড়ায়নি। এখনো পর্যন্ত যেটা হয়েছে, আমেরিকা এবং আমেরিকার একেবারে ঘনিষ্ঠ যে দেশগুলো তারা এই যুদ্ধে এখনো পর্যন্ত জড়িয়েছে, এটা দেখা যায়। এবং এটা একটা অল আউট স্থলযুদ্ধে যাবে কিনা সেরকম অনেক প্রশ্ন আছে। আমার কাছে মনে হয় না যে এটা পুরোপুরি একটা অল আউট স্থলযুদ্ধে যাবে, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের সৈন্যরা ইরানের মধ্যে ঢুকে ইরানে ব্যাপক পরিমাণে একেবারে ইরানের একটা অংশকে নিয়ে তারপরে সেখানে ইরাকের মতো ধ্বংসযজ্ঞ চালিয়ে ইরানের রেজিম চেঞ্জ করবে, এরকম আমার কাছে মনে হয় না। তারা এইভাবে আকাশপথে আক্রমণ করে তারপরে ইরানের রেজিম চেঞ্জ করতে চাইবে, এরকম মনে হচ্ছে। 28 ফেব্রুয়ারি তেহরানের আকাশ তখন ভোরের প্রথম আলোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় কয়েক দশকের ছায়াযুদ্ধ এবং ভূ রাজনৈতিক উত্তেজনার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্য এক নজিরবিহীন সরাসরি যুদ্ধের সাক্ষী হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর শুরু করে এক বিশাল সামরিক অভিযান, যার কোড নেম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। তেহরান থেকে ইস্পাহান, তাবরিজ থেকে সিরাজ, ইরানের অন্তত 20টি প্রদেশে একযোগে শুরু হয় বিমান হামলা এবং ক্রুজ মিসাইল বর্ষণ। এর কয়েক ঘন্টার মধ্যে তেহরান তার সর্বশক্তি দিয়ে পাল্টা আঘাত হানে ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর। এই সংঘাত কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি মুহূর্তের মধ্যে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং জর্ডানের আকাশ সীমাকেও রণক্ষেত্রে পরিণত করেছে। ইরানের পাশে নেই আরব দেশগুলো। চীন, রাশিয়ার মতো দীর্ঘদিনের মিত্ররা দায় সারছে শুধু বিবৃতি দিয়ে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি খামেনি রেজিম উৎখাতের ঘোষণা দিয়েছেন। মধ্যপ্রাচ্য এবং আরব অঞ্চলে গত কয়েক বছরের নানান সমীকরণে একলা হয়ে পড়া ইরানি শাসক গোষ্ঠীর সামনে এখন অপশন খুবই সামান্য। সেই সঙ্গে দেশের অভ্যন্তরে রেজিম বিরোধী ব্যাপক জনক্ষোভ পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন কয়েক মাস ধরে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের রণসজ্জা শেষ পরিণত হয়তো ঘটবে আয়াতুল্লাহ আল খামেনির পতনের মধ্য দিয়ে। তার জায়গায় আসবেন পশ্চিমা বিশ্বের মনোনীত কোন শাসক। প্রশ্ন হলো, এই সমীকরণে কি বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্য তথা বিশ্ব রাজনীতি? মধ্যপ্রাচ্যের গত এক দশকের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করলে দেখা যায় আজকের এই দিনটি কেবল একটি যুদ্ধের শুরু নয়, বরং এটি সমগ্র মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং ক্ষমতার ভারসাম্য পুনর্নির্ধারণের একটি মহালগ্ন। অপারেশন এপিক ফিউরি কোনো আকস্মিক ঘটনা নয়, এর পেছনে রয়েছে কয়েক বছরের পুঞ্জীভূত উত্তেজনা, বিশেষ করে 2025 সালের জুন মাসের 12 দিনের যুদ্ধ এবং পরবর্তী অভ্যন্তরীণ অস্থিতিশীলতা। 2025 সালের সেই যুদ্ধের ক্ষত ইরান এখনো কাটিয়ে উঠতে পারেনি, যেখানে অন্তত 610 জন ইরানি নাগরিক প্রাণ হারিয়েছিলেন এবং নাতানজো ও ফোর্দোর পরমাণু স্থাপনাগুলো প্রথমবারের মতো সরাসরি মার্কিন ও ইসরায়েলি আক্রমণের শিকার হয়েছিল। মাত্র এক বছরের মধ্যে কয়েক দফা গভীর সংকটে পড়েছে ইরানের খামেনি রেজিম। শুধু বাইরের শক্তির হামলা নয়, অভূতপূর্ব জনবিক্ষোভ দেখা গেছে সাম্প্রতিক সময়।
রিয়ালের অভাবনীয় দরপতন এবং মুদ্রাস্ফীতির প্রতিবাদে জানুয়ারি মাসে তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু করে প্রতিটি বড় শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ দমনে ইরান সরকার যে কঠোর পথ বেছে নেয় তা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এতে নিহত হন হাজার হাজার মানুষ। কয়েকটি মানবাধিকার সংস্থা হিসেবে প্রাণহানির সংখ্যা 30,000-এরও বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হত্যাকাণ্ডকে রেড লাইন বা চূড়ান্ত সীমা হিসেবে ঘোষণা করেছিলেন। বিশ্লেষকদের মতে ইরানের এই অভ্যন্তরীণ দুর্বলতা এবং জনগণের সাথে সরকারের তৈরি হওয়া বিশাল দূরত্বকেই মার্কিন প্রশাসন ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনের সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেছে। আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প তার দেওয়া শর্ত মানতে 19 ফেব্রুয়ারি তেহরানকে 15 দিনের সময় বেঁধে দেন। আক্রমণের ঠিক দুদিন আগে 26 ফেব্রুয়ারি জেনেভায় ওমানের মধ্যস্থতায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে এক গোপন আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। ট্রাম্পের পক্ষ থেকে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস করার দাবি তোলা হয়। এছাড়া তেহরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করার দাবিও তোলে ওয়াশিংটন। বলা হয় হামাস ও হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছেদ করতে হবে, অর্থাৎ এক কথায় আমেরিকার একটি পুতুল সরকারের ভূমিকা দিতে হবে আয়াতুল্লাহ আল খামেনিকে। স্বাভাবিকভাবেই এমন দাবি মানেনি ইরান। দেশটির আলোচকেরা 27 ফেব্রুয়ারি জানান সমঝোতায় পৌঁছতে হলে যুক্তরাষ্ট্রকে এসব দাবি প্রত্যাহার করতে হবে। এর কয়েক ঘন্টার মধ্যে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে কর্ডন তুলে হামলা চালায় আমেরিকা ও ইসরায়েলের বিমান বাহিনী। 28 ফেব্রুয়ারি ভোরের হামলাটি ছিল অত্যন্ত নিখুঁত এবং সুসমন্বিত। পেন্টাগন এবং ইসরায়েল ডিফেন্স ফোর্সেস যৌথভাবে এই অভিযান পরিচালনা করে, যেখানে আকাশপথের পাশাপাশি সাইবার হামলাও চালানো হয় যাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দেওয়া হয়। দর্শক, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে হামলা শুরু করলেও দুটি অপারেশনের নাম আলাদা। আমেরিকার অভিযানের নাম অপারেশন এপিক ফিউরি, অন্যদিকে ইসরায়েলটির নাম অপারেশন লায়ন্স রোড। আক্রমণের প্রথম তরঙ্গে লক্ষ্যবস্তু করা হয় তেহরানের পস্তুর ডিস্ট্রিক্ট এবং কেশ ভালদোস্ত এলাকাকে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির কার্যালয় এবং রাষ্ট্রপতির বাসভবন অবস্থিত। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে খামেনির বাসভবন চত্বরের একাংশ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছে তারা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সরাসরি লক্ষ্যবস্তু করেছিল। মার্কিন এবং ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণ মূলত 3টি স্তরে বিভক্ত ছিল। 1, নেতৃত্ব উচ্ছেদ, যার লক্ষ্য ছিল সরকারি কমান্ড সেন্টার এবং নেতৃত্বের বাসভবন। 2, পরমাণু অবকাঠামো, বিশেষ করে ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের অবশিষ্ট পরমাণু গবেষণাগার। 3, ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানা, যার লক্ষ্য আইআরজিসির ড্রোন উৎপাদন কেন্দ্র এবং ব্যালিস্টিক মিসাইল সাইলো। আক্রমণ চলাকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক নাটকীয় ভিডিও বার্তা প্রচার করেন। তিনি ইরানের জনগণকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের মুক্তির সময় আসন্ন, আপনাদের সরকারকে দখল করে নিন। এটি কেবল একটি সামরিক ঘোষণা ছিল না, বরং কয়েক দশকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে প্রকাশ্য রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের প্রথম সরাসরি ডাক। ইরান দীর্ঘ সময় ধরে যে প্রক্সি যুদ্ধের কৌশল অবলম্বন করেছিল তা এবার সরাসরি যুদ্ধের রূপ নেয়। আইআরজিসি তাদের পাল্টা অভিযানের নাম দেয় অপারেশন ট্রু প্রমিস 4। ইরানের উত্তর পশ্চিম এবং দক্ষিণ উপকূল থেকে শত শত ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর দিকে নিক্ষেপ করা হয়। ইরানের পাল্টা হামলার মূল কেন্দ্র ছিল পারস্য উপসাগরীয় দেশগুলো, যারা দীর্ঘকাল ধরে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আশ্রয় দিয়ে আসছে। কাতারের দোহার আল উদাইদ বিমান ঘাঁটিতে একাধিক মিসাইল আঘাত হানার খবর পাওয়া গেছে। কাতারি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, তবে একটি ভিডিওতে ঘাঁটির ভেতর বিস্ফোরণ হতে দেখা গেছে। বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর মানমাতে সাইরেন বেজে ওঠে এবং ইরানি মিসাইল সেখানে সরাসরি আঘাত হানে বলে বাহরাইন কর্তৃপক্ষ নিশ্চিত করে। আবুধাবি এবং দুবাইতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। আমিরাতি কর্তৃপক্ষ জানিয়েছে শারাফনিলার আঘাতে অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সৌদি আরবের রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে পাল্টা হামলা ইরানের জন্য আরো জটিল পরিস্থিতি তৈরি করেছে। আরব দেশগুলো
এই ঘটনাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। উপসাগরের দেশগুলোয় ইরানের হামলার কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরবও। হুঁশিয়ারি দিয়ে তারা বলেছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা চলতে থাকলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এতে সহজেই বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্য এবং আরব অঞ্চলে এক নিঃসঙ্গ শক্তিতে পরিণত হয়েছে ইরানের খামেনি রেজিম। তাদের দীর্ঘদিনের পুরনো মিত্রদের কেউ আর পাশে নেই। দর্শক, এই যুদ্ধের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার। ইরান দাবি করেছে তারা প্রথমবারের মতো পূর্ণ মাত্রায় তাদের হাইপারসনিক মিসাইল ফাত্তা-2 ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 13 থেকে 15 গুণ দ্রুত চলতে থাকে। অন্যদিকে ইসরায়েল ও তার অ্যারো 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং নবনির্মিত আয়রন বিম লেজার সিস্টেম ব্যবহার করেছে। আয়রন বিম ব্যবহারের মাধ্যমে মাত্র $3 থেকে $5 খরচে একটি ড্রোন ধ্বংস করা সম্ভব, যেখানে আয়রন ডোম মিসাইলের খরচ ছিল $50,000। তবে ফাত্তা-2 এর মতো উচ্চ গতির হাইপারসনিক অস্ত্রের বিরুদ্ধে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কতটা কার্যকর ছিল তা নিয়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক রয়েছে। অপারেশন এপিক ফিরের সবচেয়ে বড় প্রশ্নটি হলো, আয়াতুল্লাহ খামেনি কি বেঁচে আছেন? ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 দাবি করেছে যে 86 বছর বয়সী এই সর্বোচ্চ নেতা সম্ভবত হামলায় নিহত হয়েছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে দাবি করেছেন খামেনি জীবিত এবং নিরাপদ স্থানে আছেন। তবে খামেনির অবস্থান ও পরিস্থিতি নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও হামলায় ইরানের সামরিক নেতৃত্বের অপূরণীয় ক্ষতি হয়েছে। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার এই অভিযানে প্রাণ হারিয়েছেন। এরা হলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে, আইআরজিসি পদাতিক বাহিনীর প্রধান মোহাম্মদ পাকপুর এবং সেনাবাহিনী বা আর্টিসের শীর্ষ পর্যায়ের কমান্ডার আমির হাতামি। এই নেতৃত্ব শূন্যতা ইরানের সামরিক প্রতিক্রিয়ার চেইন অফ কমান্ডকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি খামেনির মৃত্যু নিশ্চিত হয়, তবে উত্তরাধিকারী হিসেবে তার ছেলে মোস্তফা খামেনির নাম আগে থেকে আলোচিত হলেও বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতিতে আইআরজিসি সরাসরি ক্ষমতা দখল করতে পারে অথবা দেশ এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে। ইরানের উপর যখন বাইরে থেকে বোমা বর্ষণ হচ্ছে, তখন দেশটির ভিতর এক অন্যরকম যুদ্ধের সূচনা হয়েছে। জানুয়ারি মাসের নির্মম হত্যাকাণ্ডের পর থেকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল চরমে। নির্বাসিত রেজা পাহলভি এই সুযোগকে কাজে লাগিয়ে সিংহ ও সূর্য বিপ্লব সফল করার ডাক দিয়েছেন। পাহলভি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তার ভাষণে বলেছিলেন, ইসলামী প্রজাতন্ত্রকে শেষ করার সময় এসেছে। 28 ফেব্রুয়ারি আক্রমণের পরপরই তিনি ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান যেন তারা খামেনির ডুবন্ত জাহাজ ত্যাগ করে জনগণের পাশে দাঁড়ায়। তার এই আহ্বান এবং ট্রাম্পের প্রকাশ্য সমর্থন ইরানি জনগণের একটি বড় অংশকে সাহস জুগিয়েছে। তেহরানের রাজপথে বিক্ষোভকারীদের ডিক্টেটর বা খামেনির মৃত্যু কামনা করে স্লোগান দিতে দেখা গেছে, এমনকি যুদ্ধ চলাকালীন অবস্থাতেও। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দীর্ঘকাল ধরে একটি অলিখিত নিয়ম ছিল, কোনো আরব দেশ সরাসরি ইসরায়েল আমেরিকার পক্ষে ইরানের বিরুদ্ধে দাঁড়াবে না। কিন্তু 2026 সালের এই যুদ্ধে সেই সমীকরণ বদলে দিয়েছে। 2023 সালে চীনের মধ্যস্থতায় যে সৌদি ইরান সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল, তা এখন পুরোপুরি ধসে পড়েছে। সৌদি আরব অত্যন্ত কড়া ভাষায় ইরানের নিন্দা জানিয়েছে এবং আক্রান্ত উপসাগরীয় দেশগুলো কাতার, আমিরাত, বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। তারা একে ইরানি আগ্রাসন হিসেবে চিহ্নিত করেছে। বাহরাইন এবং আমিরাত সব জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ডে ইরানের হামলার জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে। এই আঞ্চলিক জোট ইরানকে একটি বিচ্ছিন্নতার অক্ষে বা এক্সিস অফ আইসোলেশনে বন্দী করে ফেলেছে, যেখানে ইরান আশা করেছিল ইসরায়েলি আক্রমণের মুখে তারা মুসলিম বিশ্বের সহানুভূতি পাবে। সেখানে বাস্তবতা হলো আরব দেশগুলোই এখন ইরানের শাসনের পরিবর্তন চাইছে। দর্শক, মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাতের প্রথম শিকার হয় বিশ্ব অর্থনীতি। 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু কয়েক ঘন্টার মধ্যে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $73 উঠে যায়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটি কেবল শুরু। যদি ইরান তার চিরাচরিত হুমকি অনুযায়ী হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্বে তেলের বাজার এক মহাপ্রলয়ের সম্মুখীন হবে। ইরান যদি মাত্র একদিনের জন্য এই প্রণালী বন্ধ করে, তবে তেলের দাম
120 থেকে $150 পৌঁছাতে পারে। এছাড়া যুদ্ধের কারণে বিমা খরচ এবং ট্যাঙ্কার পরিচালনার খরচ আকাশচুম্বী হবে, যা প্রতিটি পণ্য ও সেবার দাম বাড়িয়ে দেবে। সৌদি আরব এবং আমিরাতের পাইপলাইনগুলো কিছুটা তেল বাইরে পাঠাতে পারলেও তারা হরমুজের বিকল্প হওয়ার জন্য যথেষ্ট নয়। ইরান দীর্ঘকাল ধরে রাশিয়া এবং চীনের সাথে তার কৌশলগত সম্পর্ককে ঢাল হিসেবে ব্যবহার করে এসেছে, কিন্তু অপারেশন এপিক ফিউরি শুরুর পর দেখা যাচ্ছে মস্কো এবং বেইজিং অনেকটা সতর্ক অবস্থান নিয়েছে। রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধের কারণে নিজেই সংকটে রয়েছে। যদিও তারা ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতে সহায়তা করেছে, তবে বর্তমানে সরাসরি যুদ্ধে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো আগ্রহ দেখায়নি। চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হলেও তারা তাদের মধ্যপ্রাচ্যের বিনিয়োগ এবং বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করতে চায় না। ওয়াল স্ট্রিট জার্নালের বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়া ও চীনের কাছে ইরানের গুরুত্ব কেবল একটি ভূ রাজনৈতিক গুটি হিসেবে, কিন্তু তারা ইরানের জন্য যুদ্ধে যাওয়ার কোনো প্রতিশ্রুতি দেয়নি। প্রশ্ন হলো, কি হবে এই সংঘাতের